আসসালামু আলাইকুম। আজকের এখনের ক্লাস টাইমটা ভালো হয়েছে তাই না? সবার জন্য সুবিধাজনক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। Thank you. আপনাদের এটা কি সেমিস্টার চলতেছে? স্প্রিং 2021? গতকালকে যে পড়াশোনা করেছিলাম ক্লাসের পড়াগুলো পড়েছেন কিনা আপনারা? মোটামুটি ম্যাম। Fine. ফ্রেমিং অফ ইস্যুস থেকে আজকে পড়বো আমরা কিভাবে করে ইস্যু ফ্রেম করা হয়, অর্থাৎ মামলার ইস্যুটা কিভাবে ফ্রেম হয় সেই সম্পর্কে বলা আছে অর্ডার কততে? কততে? 15? কেউ কি বই হাতে নাই? আপনাদের কারো হাতে বই নাই? আছে ম্যাম। Order 14. ফ্রেমিং অফ ইস্যুস বলতে কি বুঝেন আমাকে বলেন। ইস্যু ফ্রেম করা বলতে কি বুঝেন? মামলার ইস্যু তৈরি করা ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি বলি ইস্যু জি, ফ্রেমিংটা হলো আপনার যখন আমরা প্লিডিং স্টেজটা শেষ হবে, তখন কোর্ট সেখানে উভয় পক্ষের যেই বিষয়গুলো এখন পর্যন্ত মতামতের ভিত্তিতে মানে বিরোধপূর্ণ, টোটাল কথা হলো একজনের দাবির প্রেক্ষিতে, প্লেইন্টিফের দাবির প্রেক্ষিতে রিটেন স্টেটমেন্টে যেটা ডিফেন্ডেন্ট দাখিল করে সেখানে যদি তিনি সেটা অপোজ করেন, তাহলে যেই যেই ইস্যুগুলো মিলল না সেই বিষয়গুলো হলো ইস্যু, এবং এই ইস্যুটাকে নিয়ে পরবর্তীতে কোর্ট যেই স্টেপটা নেয় সেটাকে বলে ফ্রেমিং অফ ইস্যু। এই ফ্রেমিং অফ ইস্যুর বিষয়গুলো এটা কখন দু আসবে? ধরনের হতে পারে, একটা হলো মানে ঘটনাগত, অথবা আরেকটা হলো মানে ফ্যাক্ট ইন ইস্যু, অথবা আরেকটা হতে পারে মানে ইস্যু ইন। হ্যালো, জি জি বলেন। মানে একটা হলো ঘটনাগত ইস্যু, আরেকটা হলো আইনগত ইস্যু, এই দুই ধরনের হতে পারে আর কি। আচ্ছা, এই ফ্রেমিং অফ ইস্যুস এর বিষয়টা কখন আসবে? ম্যাডাম বললাম যে প্রথমে যখন মামলার প্লিডিং স্টেজ শেষ হবে, প্লিডিং স্টেজ শেষ হওয়ার পরে প্রথম শুনানিতে যখন উভয় পক্ষ নিজেদের মতামত ব্যক্ত করে, তখন কিন্তু তাদের মধ্যেকার যে মানে যে বিরোধের বিষয়টা সেটা মোটামুটি স্পষ্ট হয়। কারণ প্লেইন্টিফের যে দাবিগুলো ডিফেন্ডেন্ট মানে বিরোধ মানে অপোজ করার সাথে সাথে কিন্তু তার দাবিগুলো স্পষ্ট হয়, আর যেটা যেটা তারা অ্যাডমিট করেন সেটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট হিসেবেই গণ্য করা হয়। সো আমরা তো নিশ্চয়ই ফ্যাক্ট ইন ইস্যু বলতে যেটা মানে ফ্রেমিং অফ ইস্যু বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো যে যেই ইস্যুগুলো এখনো বিরোধপূর্ণ, যেটা আদালতের একটা ভূমিকা থাকার সুযোগ রয়েছে বিরোধটা নিষ্পত্তি করার জন্য, সেটাকে আমরা বলবো মানে ফ্রেমিং অফ ইস্যু। ম্যাম এখানে হ্যাঁ, সাধারণত এডিআর এর যে অপশনটা আছে ওইটা সম্পন্ন হওয়ার পরে যদি এডিআর এর মাধ্যমে তারা সম্পূর্ণ মানে তাদের মানে ইয়েটা এই প্রবলেমটা সলভ না করতে পারে, মানে তার ডিমান্ডটা সলভ না হয়, তারপরে তারা ফ্রেমিং ইস্যু কোর্টে এই ক্ষেত্রে এডিআর, তারপরে আপনার প্রথম শুনানি, এগুলা সবগুলার পরেই। ফ্রেমিং ইস্যুসটা হচ্ছে মানে মামলার ইস্যুটাকে ফ্রেম করা, অর্থাৎ ডিসপিউটেড ম্যাটারটাকে একটা কি রিজলভ ছকের মধ্যে করার নিয়ে জন্য আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই করা, অবশ্যই এটা ম্যাটেরিয়াল ফ্যাক্ট হবে, সেটা বিষয় এবং আইন উভয়ের উপরেই হতে পারে। আর রিটার্ন স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি রিটার্ন স্টেটমেন্টে ইউজুয়ালি ফলোইং মেনশনড বলতেছে যে বইয়ের মধ্যে দেখেন, as a routine that the suit is not maintainable, that the suit is barred by limitation, or that the suit is bad for defect of parties.
অনেক সময় রিটেন স্টেটমেন্টে অনেক কিছু মেনশন করা থাকে, যেমন এই যে মেইনটেনেবল না কিংবা লিমিটেশন দ্বারা বার হয়েছে, অথবা সুট ইজ ব্যাড ফর ডিফেক্ট অফ পার্টিস। এই সকল বিষয়গুলোকে মানে এই ফ্রেমিং অফ ইস্যুজ এর মধ্যে দুইটা বিষয় আসতে পারে, ফ্যাক্ট এবং ল। অর্ডার 14। তাহলে আদালত আসলে মূল যে ডিসিশনটা, কারেক্ট ডিসিশনটা, মামলার সঠিক ডিসিশনে পৌঁছানোর জন্যই এই ইস্যুটাকে ফ্রেম করে। আর এখানে এটা কমন প্র্যাকটিস হচ্ছে যে আননেসেসারি যে ইস্যুগুলা থাকে, আননেসেসারি ইস্যুগুলাকে বাদ দিয়ে দেওয়া এবং ইম্পর্টেন্ট ইস্যুগুলাকে একটা ছকের মধ্যে নিয়ে আসে এবং ম্যাটেরিয়াল ফ্যাক্ট গুলোকে আইডেন্টিফাই করে মূলত সমস্যা সমাধান করার জন্য মামলার যে মূল বিষয়, যে মানে যেখানে সমস্যাটা অথবা যেখানে কোনো ধরনের প্রবলেমটা অ্যারাইজ করেছে সেটাকে আইডেন্টিফাই করেই আদালত সামনে আগে। সো একটা আমরা যখন ইস্যুটা ফ্রেম করে আদালত ইস্যু ফ্রেম করার সময় অনেকগুলো বিষয় দেখে, মামলার অবস্থা কিরকম, দিয়ে কোনোভাবে বার হয়েছে কিনা, অনেকগুলা বিষয় পর্যবেক্ষণ করে তারপরে আদালত এখানে ইস্যু ফ্রেম করে। সো এটা অর্ডার 14 এবং অর্ডার 20-তে আপনারা পড়ে নেবেন যে ইস্যু ফ্রেমের বিষয়গুলো পড়বেন। তারপরে ইস্যু ফ্রেমিং এর পরেই চলে আসে, মানে আমরা বলতে পারি যে মূল জায়গাটায় পৌঁছানোর জন্য, অর্থাৎ আমাদের এন্ডিং রেজাল্টে পৌঁছানোর জন্য এই ফ্রেমিং অফ ইস্যুসটাকে গঠন করা হয়। আর নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিস, এটা আমরা জানি অনেক সময় পার্টিরা অ্যাপিয়ার করে না আদালতে, ডাকার পরেও আদালতে আসে না। সো সেই ক্ষেত্রে কি কনসিকুয়েন্স হতে পারে? নন অ্যাপিয়ারেন্স অফ দ্য প্লেইন্টিফ অথবা নন অ্যাপিয়ারেন্স অফ দ্য ডিফেন্ডেন্ট, বোথ দ্য পার্টিস, সেই ক্ষেত্রে কি হয় বলেন তো আমাকে? আদালতে যদি ব্যক্তি সরাসরি অর্থাৎ বাদী অথবা বিবাদী যদি তারা অ্যাপিয়ার না হয়, অথবা নিজে অথবা উকিলের মারফতে যদি অ্যাপিয়ার না হয়, তাহলে কোর্ট সেক্ষেত্রে অনেক সময় একপক্ষীয় রায় দিয়ে দিতে পারে। কারণ কোর্টের নির্দেশনা অমান্য করার সাথে সাথে কোর্ট কিন্তু তখন নিজস্ব যেই তার যে ক্ষমতা বলে, তিনি কিন্তু তখন যে কোনো পক্ষ যিনি উপস্থিত থাকবেন তার সপক্ষে তিনি ডিক্রি জারি করতে পারেন। এটা কোর্টের ক্ষমতা রয়েছে। এক্স পার্টি ডিগ্রি, এক্স পার্টি ডিগ্রি কখন হবে? এক্স পার্টি ডিগ্রি কোন পার্টি না আসলে এক্স পার্টি ডিগ্রি হয়? প্লেনটিফ না আসলে। তাই কি? এক্স পার্টি ডিগ্রি হয় ম্যাডাম যখন মামলাটা প্লেইন্টিফ উপস্থাপন করে, ডিফেন্ডেন্ট এগেইনস্টে যখন সমন ইস্যু হয়, সমনের যদি সে রিটেন স্টেটমেন্ট সাবমিট করতে না আসে, তখন সেটা এক্স পার্টি ডিগ্রি হয়। যদি না এখানে কে না আসলে এক্স পার্টি ডিগ্রি হবে, প্লেইন্টিফ নাকি ডিফেন্ডেন্ট? ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট না আসলে এক্স পার্টি ডিগ্রি দিবে, সেটা কোথায় বলা আছে? ডিপেন্ডেন্ট না। জি, এক্স পার্টি ডিগ্রি কে না আসলে দিবে, ডিফেন্ডেন্ট নাকি প্লেইন্টিফ? কোন পক্ষ উপস্থিত না হলে দিবে? জি ম্যাম, ডিপেন্ডেন্ট যদি না আসে তাহলে এক্সপার্ট ডিগ্রি হয়ে যাবে। বুঝি নাই। জি ম্যাম, ডিপেন্ডেন্ট যদি না আসে তাহলে এক্সপার্ট ডিগ্রি দিবে আর কি। যদি ডিফেন্ডেন্ট না আসে সেই ক্ষেত্রে এক্স পার্টি ডিগ্রি হবে। কেউ কি জয়েন করতে পারতেছে না? ওকে, তাহলে এই যে নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিজ এর মধ্যে দুইটা পক্ষর নন অ্যাপিয়ারেন্সই আমাদের দেখতে হবে। নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিজ বোথ প্লেইন্টিফের ক্ষেত্রেও দেখতে হবে এবং ডিফেন্ডেন্টের ক্ষেত্রেও দেখতে হবে। প্রথমে তাহলে আমরা প্লেইন্টিফের কথা বলি যে ডিসমিস নন অ্যাপিয়ারেন্স অফ দ্য প্লেইন্টিফ, যদি প্লেইন্টিফ উপস্থিত না থাকে তাহলে রুল 3, 4 এবং রুল 8 অফ অর্ডার কত 9 এর মধ্যে বলা আছে, ইফ দ্য নন অ্যাপিয়ারেন্স বাই দ্য প্লেইন্টিফ যদি নন অ্যাপিয়ার্ড হয়, সেই ক্ষেত্রে যখন কোনো সুট হিয়ারিং হবে, ইফ নাইদার পার্টি অ্যাপিয়ার দ্য কোর্ট মে ডিসমিস দ্য সুট। দুই পক্ষ যদি উপস্থিত না থাকে, দুজনই যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে রুল 3 এবং রুল 8 অর্ডার 9 এর রুল 3 এবং 8 অনুযায়ী ইফ দ্য বোথ পার্টিস আর নট doesn't appear in the court, সেই ক্ষেত্রে কি করতে পারে, আদালত মামলাটাকে ডিসমিস অর্থাৎ খারিজ করে দিতে পারে। এবং আরো পড়বেন হচ্ছে রুল 3(8) এর মধ্যে মেবি পাস্ট ইভেন when the plaintiff filed হাজিরা but was found absent on call। প্লেইন্টিফ হাজিরা জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু প্লেইন্টিফ নিজেই আসে নাই, ফর এনি রিজন অ্যাবসেন্ট থাকে যদি, সেই ক্ষেত্রে
both the rules, the expression when the suit is called on for hearing, যখন এই মামলা হিয়ারিং এর জন্য আসবে তখন যদি ফাইলিং মানে হাজিরার জন্য ফাইলিং করা হয়ে থাকে কিন্তু যদি নন অ্যাপিয়ারেন্স হয়, ফিজিক্যালি প্রেজেন্ট না হয় বিফোর দ্য কোর্ট, তাহলে দ্য কোর্ট ইজ নেসেসারি এট দ্য টাইম অফ কল, মানে ফিজিক্যাল প্রেজেন্স অবশ্যই থাকতে হবে। যখন আদালতে হাজিরার জন্য অ্যাপ্লাই করবে তখন অবশ্যই উপস্থিত থাকতে হবে, উপস্থিত না হলে ডিসমিস করে দিতে পারে 3 এবং 8 এর আন্ডারে। তারপর প্লেইন্টিফ মে ফাইল অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার রুল 4 টু সেট অ্যাসাইড দ্য অর্ডার অফ ডিসমিসাল। আবার এমন যদি হয় যে অ্যাপ্লাই করেছিল হাজিরার জন্য কিন্তু কোনো কারণে সমস্যা, অসুস্থতা, হোয়াট এভার দ্য রিজন বিহাইন্ড, যে কোনো কারণে যদি নন অ্যাপিয়ারেন্স বাই দ্য প্লেইন্টিফ হয় সেক্ষেত্রে আবার কি করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে রুল 4 অনুযায়ী রিজন বিহাইন্ড অথবা এক্সপ্লেইনিং দ্য রিজনস ফর নন অ্যাপিয়ারেন্স। ইফ দ্য কোর্ট ইজ স্যাটিসফাইড উইথ এক্সপ্লানেশন may set aside the order of dismissal and আসসালামু restore the suit. আচ্ছা ম্যাডাম, এখানে কি এক্সপার্টি ডিগ্রিটা আদেশ? দাঁড়ান 1 মিনিট, সবাইকে মিউট করে নি। হ্যাঁ মোতাহের, এবার বলেন, মিউট ওপেন করে বলেন। বলছি ম্যাডাম, এক্সপার্টি ডিগ্রি সম্ভবত অর্ডার 8 রুল 10 এ বলা হয়েছে। এক্সপার্টি ডিগ্রি সম্পর্কে অর্ডার 9 রুল 6। অর্ডার 9 রুল 6। জি, ডিফেন্ডেন্ট যদি ডাকায়, ডিফেন্ডেন্ট যদি নন অ্যাপিয়ার হয় সেই ক্ষেত্রে এক্সপার্টি ডিগ্রি হয়, প্লেইন্টিফ নন অ্যাপিয়ার হলে তো আচ্ছা, আচ্ছা। এক্সপার্টি ডিগ্রি হয় না। আমি আপনার বিরুদ্ধে মামলা করেছি, আমি প্লেইন্টিফ, আমি আপনাকে হাজিরার জন্য নোটিশ করাবো, ঠিক আছে? তো হাজিরার জন্য যেদিন হাজিরা সেদিন আমিই তো ক্লেম করেছি, তাহলে আমার উপস্থিত থাকা লাগবে না? তা আমি ক্লেম করছি, আমি যদি না যাই তাহলে কি হবে? তাহলে কোর্ট কি করবে? মামলাই ডিসমিস করে দিবে, মামলা ডিসমিস করে দিবে। সেই কথাটা বলা আছে রুল 3 এবং রুল জি জি 8 জি এর জি মধ্যে। জি হ্যাঁ, জি, জি, যে জি। ডিসমিস করে দিতে পারে। এখন ডিসমিস যদি করে দেয় তাহলে কি আর কোনো উপায় নাই? না কোনো না, ওই কারণে তো না আসতেই পারে। এগুলো অনেক রিজন থাকে, খারিজ করে দেওয়ার পরেও আবার কিন্তু মামলা আবার জন্য অ্যাপ্লিকেশন করা যায়। সেই ক্ষেত্রে বলা হচ্ছে রুল 4 টু সেট অ্যাসাইড দ্য ডিসমিসাল, অর্থাৎ এই যে আদালতে যে ডিসমিস করে দিল সেটা নন বিকজ অফ দ্য নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিস। পার্টিস মানে প্লেইন্টিফ পার্টি, প্লেইন্টিফের অনুপস্থিতির জন্য যদি সেট অ্যাসাইড করে দেয়, ডিসমিস করে দেয়, সেক্ষেত্রে সে ডিসমিসাল অর্ডারটাকে আবার সেট অ্যাসাইড করার জন্য একটা অ্যাপ্লিকেশন করা যেতে পারে, যে অ্যাপ্লিকেশনের মধ্যে প্লেইন্টিফ মূলত দেখাবে যে কেন সে আদালতে আসতে উপস্থিত হতে পারে নাই, এবং যদি সে আদালতকে স্যাটিসফাই করতে পারে with the explanation, then the court may set aside the order of dismissal and restore the suit. অর্থাৎ কোর্ট আবার এই ডিসমিসাল অর্ডারটাকে কি করে দিতে পারে, সেট অ্যাসাইড করতে পারে, মানে বাদ দিতে পারে, এবং মামলাটাকে আবার পুনরায় রেস্টোর করে দিতে পারে, মানে একই জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারে। আবার এখানে প্লেইন্টিফ আবার আরেকটা কাজও করতে পারে, সেটা হচ্ছে যে এখানে কোনো অ্যাপ্লিকেশন না দিয়ে সরাসরি আবার নতুন করে একটা অ্যাপ্লিকেশন দিতে পারে ফর ফাইলিং আ ফ্রেশ সুট, নতুন একটা মামলা করার জন্য। সো দ্য রিলিফ আন্ডার রুল 4 মে বি গিভেন উইদাউট হিয়ারিং দ্য আদার পার্টি বিকজ আদার পার্টি অলসো ওয়াজ নট প্রেজেন্ট ওয়েন দ্য সুট ওয়াজ ডিসমিসড ফর ডিফল্ট। এবং সেই ক্ষেত্রে নতুন মামলা যদি আবার ফাইল করতে চায় সেই ক্ষেত্রে আসলে মূলত ব্যাপারটা হচ্ছে যে যেদিন হাজিরার কথা বলা ছিল প্লেইন্টিফ এবং ডিফেন্ডেন্ট উভয় পার্টি অনুপস্থিত ছিল, তো সেই ক্ষেত্রে আদালত ডিসমিস করে দিল। এখন পার্টি যদি নতুন আবার এই ডিসমিসালের এগেইনস্টে অ্যাপ্লিকেশন না করে যদি নতুন করে ফাইল করতে চায় তাহলে সেটা করতে পারে, কারণ হচ্ছে যেই দিন আসলে হিয়ারিং এর ডেট ছিল সেই দিন তো ডিফেন্ডেন্ট অনুপস্থিত ছিল। অন দ্যাট ইস্যু আদালত চাইলে কিন্তু নতুন করে আবার সুটটাকে একসেপ্ট করতে পারে। So when such a suit is restored ex parte on the basis of an application under this rule, notice of restoration may be required to be served upon the defendant who already appeared in the suit. আচ্ছা, এখন যদি এমন হয় প্লেইন্টিফ আসে নাই কিন্তু ডিফেন্ডেন্ট আসছিল, সেই ক্ষেত্রে মামলা ডিসমিসাল হয়ে গেল, অর্থাৎ প্লেইন্টিফ না আসার কারণে ডিসমিস হয়ে গেল, আবার প্লেইন্টিফের অ্যাপ্লিকেশন অনুযায়ী আদালতে মামলা আবার পুনরায় রেস্টোরেশন হতে পারে, এবং ডিফেন্ডেন্ট যেহেতু এখানে উপস্থিত ছিল সেই কারণে হয়তো নতুন করে মামলার ফাইল করার কিংবা ফ্রেশ সুট করার জন্য আদালত পারমিট না করলেও প্লেইন্টিফের অ্যাপ্লিকেশন যদি স্যাটিসফ্যাক্টরি হয় সেই ক্ষেত্রে রেস্টোর করা যেতে পারে, মানে মামলাটাকে আবার পুনরুদ্ধার করা যেতে পারে। সো মূলত দুইটা জিনিস এখানে, appearance by the non-appearance by the plaintiff and non-appearance by the defendant. If the plaintiff non-appear before the court,
ইন দ্য ডেট অফ হিয়ারিং, সেক্ষেত্রে রুল 3, 4 এবং 8 টাকে অ্যাপ্লাই করতে হবে। রুল 3 এবং 8 এ বলা আছে যে ডিসমিস হয়ে যাবে, আর রুল 4 এ বলা আছে যে ডিসমিস হলেও আবার সেটাকে কি করা যাবে, রেস্টোর করা যাবে, রিকভারি করা যাবে। আইদার অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেস্টোর করা যাবে অথবা এখানে অ্যাপ্লিকেশন করে ফ্রেশ স্যুট দাখিল করতে হবে। কিন্তু ডিফেন্ডেন্ট যদি উপস্থিত থাকে তাহলে আর ফ্রেশ স্যুট করা যাবে না, কিন্তু সেখানে মামলাটাকে আবার কি করা যাবে, পুনরুদ্ধার মানে রেস্টোরেশন করা যাবে, আবার আগের জায়গায় আবার ফিরিয়ে নিয়ে আসা যাবে। এই হচ্ছে আপনার if the non-appearance by the plaintiff। এখন বলবো non-appearance of the defendant, সেই ক্ষেত্রে কি হবে। এখানে court may proceed ex parte and may pass a decree where the plaintiff appears but the defendant does not appear when the suit is called on for hearing। যে দিন হচ্ছে হিয়ারিং এর জন্য ডাকা হলো এবং ডিফেন্ডেন্ট যদি অনুপস্থিত থাকে, সেই ক্ষেত্রে for the non-appearance of the defendant the court may give an ex parte decree, অর্থাৎ প্লেইন্টিফের পক্ষে রায় দিয়ে দিতে পারে। এবং অর্ডার 9 রুল 6 এ বলা আছে that the court hearing, the word hearing implies that the suit cannot be decreed ex parte on the failure of the defendant to file written statement on a date fixed for filing such statement। তবে ex parte ডিক্রি তখন কার্যকরী আর হবে না যখন দেখা যাবে যে somehow the defendant is failure to file the written statement on the fixed date, যে fixed date টা দেওয়া ছিল সেই ফিক্সড ডেটের মধ্যে যদি ডিফেন্ডেন্ট রিটার্ন স্টেটমেন্ট দাখিল করতে না পারে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এক্স পার্টি ডিক্রি কিন্তু আদালত দিবে না। সো রিটার্ন স্টেটমেন্ট আসার পরেই মানে হাজিরার দিনে যদি ডিফেন্ডেন্ট অনুপস্থিত হয়, সেই ক্ষেত্রে প্লেইন্টিফের পক্ষে এক্স পার্টি ডিক্রি আদালত দিয়ে দিতে পারে। এবং এক্স পার্টি ডিক্রি দেওয়ার পরে যেটা হবে যে আদালতে আবার নতুন করে আবার ডিফেন্ডেন্টকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়। দ্য রুল ইজ অ্যাপ্লিকেবল অনলি ওয়েন দ্য ডিফেন্ডেন্ট ডাজ নট অ্যাপিয়ার when the suit is called on for hearing। যখন হিয়ারিং এর জন্য কল করা হবে তখন যদি ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার না হয় তখনই শুধুমাত্র এক্স পার্টি ডিক্রি আদালত দিবে, অর্থাৎ প্লেইন্টিফের সপক্ষে রায় দিবে। এবং এটা কিন্তু একটা অফেন্সের মতন, অ্যাজ ডিফেন্ডেন্ট যদি না আসে সেক্ষেত্রে ইট ইজ টাইপ অফ অফেন্স, যে তার আসার কথা ছিল সে আসে না। ইন দ্যাট কেস এখানে ফর দ্য নন অ্যাপিয়ারেন্স অফ দ্য ডিফেন্ডেন্ট এক নম্বর হচ্ছে এক্স পার্টি ডিক্রি, এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে এক্স পার্টি ডিক্রি দিলে আবার এখানে সুযোগটা কমে যায়। তবে এমন হতে পারে যে যখন কোনো ডিক্রি দিয়ে দিবে এক্স পার্টি, এবং in some courts when a date is fixed for filing written statement, if the defendant fails to file such written statement the suit is decreed ex parte। আবার যেহেতু রিটেন স্টেটমেন্ট বলতে আমরা বুঝি হচ্ছে লিখিত জবাব, অর্থাৎ যে অভিযোগটা করা হয়েছে সেটার উত্তর, অর্থাৎ যে উত্তরটা দিচ্ছে পার্টি সেটাকেই বলা হয় হচ্ছে রিটেন স্টেটমেন্ট। তো উইদিন দ্য প্রেসক্রাইব টাইম পিরিয়ড যদি ডিফেন্ডেন্ট যদি রিটার্ন স্টেটমেন্ট দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে রিটার্ন স্টেটমেন্ট দিতে ব্যর্থ হওয়ার কারণে এক্স পার্টি ডিক্রি দিয়ে দিতে পারে। অর্থাৎ রিটার্ন স্টেটমেন্ট দিতেও যদি ব্যর্থ হয় সেই ক্ষেত্রেও এক্স পার্টি ডিক্রি দিতে পারে। তো এই প্রসিডিউর কিংবা প্র্যাকটিসটা এটা আসলে কারেক্ট না। সো নো সুট ক্যান বি ডিক্রিড এক্স পার্টি আনলেস ইট ইজ ফিক্সড ফর হিয়ারিং এন্ড দ্য ডিফেন্ডেন্ট ইজ ফাউন্ড অ্যাবসেন্ট when the suit is called on for hearing। আদালতের মধ্যে যদি পার্টি উপস্থিত না থাকে, অর্থাৎ ডিফেন্ডেন্ট যদি অনুপস্থিত থাকে, অনলি ইন দ্যাট কেস এক্স পার্টি ডিক্রি দেওয়া যাবে। কিন্তু মানে এই যে এক্স পার্টি ডিক্রির কথা বলা হচ্ছে, যে এক্স পার্টি ডিক্রিটা যদি এমন হয় রিটেন স্টেটমেন্ট না দেওয়ার কারণেও যদি ধরে নেওয়া হয় যে প্লেইন্টিফ যেটা ক্লেম করলো দ্যাট ইজ অ্যাডমিটেড বাই দ্য ডিফেন্ডেন্ট, সো সেই ক্ষেত্রে এক্স পার্টি ডিক্রি যদি দেয় সেটা ইনজাস্টিস হয়ে যাবে। সো কোনো এমন কারণে হতেই পারে যে হয়তো ডিফেন্ডেন্ট হয়তো রিটেন স্টেটমেন্ট দিতে পারে নাই। সো ইন দ্যাট কেস রিটেন স্টেটমেন্ট না দিলেও যে এক্স পার্টি ডিক্রি দিয়ে দেয়, এটা কিন্তু মানে আলটিমেটলি রুলে কিন্তু এটা বলা নাই। রুলে বলা আছে যদি নন অ্যাপিয়ার করে সেই ক্ষেত্রে এক্স পার্টি ডিক্রির কথা বলা হয়েছে। So the defendant fails to file a written statement on the date on the date fixed for filing written statement, a date is to be fixed for ex parte hearing। রিটেন স্টেটমেন্ট যদি নির্দিষ্ট দিনে দিতে ডিফেন্ডেন্ট ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে আদালত একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিবে যেখানে এক্স পার্টি হিয়ারিং, অর্থাৎ লিখিত জবাব না দেওয়ার মানেই তো হচ্ছে আমি অভিযোগগুলো সব মেনে নিলাম। তো এই অভিযোগগুলো মেনে নিয়ে একটা ডেট ধার্য করে দিবে আদালত, যে ডেটে আসলে এক্স পার্টি ডিক্রি দিয়ে দিবে হিসেবেই আদালত আসলে এই ডেটটাকে অ্যানাউন্স করবে।
আবার if the defendant appears, he may participate in the trial by advancing argument on law points. আবার যদি ডিফেন্ডেন্ট আদালতে উপস্থিত হয় অর্থাৎ অ্যাপিয়ার করে, সেই ক্ষেত্রে he may participate in the trial by advancing argument on law points. ল পয়েন্টস এর উপরে আর্গুমেন্ট করার জন্য ট্রায়াল প্রসিডিং এর সময় সে পার্টিসিপেট করতে পারবে। এই তো এখান থেকে এই দুইটা জিনিসই পড়বেন, প্লেইন্টিফ এবং ডিফেন্ডেন্টের যদি অনুপস্থিত থাকে, নন অ্যাপিয়ার থাকে। আরেকটা জিনিস পড়বেন যে এক্স পার্টি ডিক্রি এবার যদি ডিফেন্ডেন্ট না আসার কারণে যদি এক্স পার্টি ডিক্রি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কি হবে। রুল 13 এ আছে হচ্ছে যে ইন কেস অফ এক্স পার্টি ডিক্রিজ প্রোভাইডেড ইন রুল 13 and 13A of Order 9, Rule 13A is added as an amendment in 2006. 2006 সালের যে সংশোধনী, সেই সংশোধনী অনুযায়ী রুল 13 এর A কে অ্যাড করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে যদি এক্সপার্টি ডিগ্রি দিয়ে দেয় সেক্ষেত্রে কি করা হবে এবং এক্সপার্টি ডিগ্রি দিয়ে দিলে রেমেডি কি। রুল 13 এ বলা হচ্ছে যে the defendant may file a miscellaneous case for setting aside an ex parte degree. ওইদিকে যেরকম ফ্রেশ সুটের জন্য বলতে পারে প্লেইন্টিফ কিংবা অ্যাপ্লিকেশন দিতে পারে, আর এইদিকে ডিফেন্ডেন্ট আবার অনুপস্থিত থাকার কারণে একটা মামলা ফাইল করতে পারে যেটাকে মিসেলেনিয়াস কেস বলা হয়। এই মিস কেস ফর সেটিং অ্যাসাইড অ্যান এক্স পার্টি ডিগ্রি, অর্থাৎ এই এক্স পার্টি ডিগ্রিটাকে আবার বাদ করার জন্য নতুন করে একটা মিসেলেনিয়াস কেস করা যায়, যে যদি এটা আদালত স্যাটিসফাইড হয় that the summon was not duly served upon him এবং that he was prevented by any sufficient cause from appearing in the court when the suit was called for hearing. আদালতকে যদি স্যাটিসফাই করতে পারে এক্স পার্টি ডিগ্রি হয়ে যাওয়ার পরে, যদি ডিফেন্ডেন্ট এরকম ভাবে আদালতকে স্যাটিসফাই করতে পারে অথবা সাফিসিয়েন্ট গ্রাউন্ড দেখাতে পারে যে এখানে ডিউ টাইমে অর্থাৎ যে সঠিক সময়টা ছিল সেই সঠিক সময়টার মধ্যে এখানে দিতে পারে নাই, সমনটা জারি হয় নাই। আবার যদি এরকম হয় যে ফর এনি স্পেসিফিক অথবা সার্টেন রিজন, একটা নির্দিষ্ট কারণের জন্য অথবা সাফিসিয়েন্ট কজ ছিল যে কজের কারণে ডিফেন্ডেন্ট উপস্থিত হতে পারে নাই, সো সেই ক্ষেত্রে রেমেডি ক্লেম করতে পারবে আন্ডার রুল 13 অনুযায়ী, যেখানে বলছে যে ডিফেন্ডেন্ট লাইকস টু গেট রিলিফ অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য সমন ওয়াজ নট ডিউলি সার্ভড। এটা যদি প্রমাণ করতে পারে যে সমনটা আসলে সঠিকভাবে তার কাছে পৌঁছায় নাই, এবং ইন দ্যাট কেস দ্য অপোজিট পার্টি অর প্লেইন্টিফ উইল বি রিকোয়ার্ড টু প্রুভ that the summon was duly served after due compliance with the rule. এখানে আসলে মামলার যখন সমন জারি করানো হয়, সিভিল মামলার মধ্যে তো যাই করানো হোক না কেন সবকিছু কিন্তু প্লেইন্টিফকেই করতে হয়। তো প্লেইন্টিফ যখন আদালতের মাধ্যমে সমন জারি করাচ্ছে, যদি এটা ডিফেন্ডেন্ট আদালতের সামনে এই ক্লেম করে যে সমনটা আসলে ডিউলি সার্ভ হয় নাই, সেই ক্ষেত্রে প্লেইন্টিফকেও আবার এটা প্রমাণ করতে হবে যে দা সমন ওয়াজ ডিউলি সার্ভড, এটা প্রমাণ করতে হবে অর্ডার 5 অনুযায়ী, এবং সেটা যদি প্রমাণ করতে পারে তাহলে এক্স পার্টি ডিক্রিটা গ্রহণযোগ্যতা পাবে। আদারওয়াইজ এক্স পার্টি ডিক্রি কিন্তু সেট অ্যাসাইড হয়ে যাবে, অর্থাৎ ডিউলি সমনটা যে তার এখানে উপস্থিত করতে পারে নাই, ডিউলি সমনটা যে সার্ভ হয় নাই, সেটা যদি ডিফেন্ডেন্ট প্রমাণ করতে পারে আদালতে, তাহলে এই এক্স পার্টি ডিক্রিটাকে সেট অ্যাসাইড করা সম্ভব। আর সাফিসিয়েন্ট কজ বলতে বোঝানো হয় যে এই যে পার্টি যে উপস্থিত হতে পারে নাই, এটার পিছনে যে রিজনটা, সেই রিজনটা সাফিসিয়েন্ট ছিল ফর নন অ্যাপিয়ারেন্স বাই দ্য পার্টি, অর্থাৎ আদালতের সামনে অনুপস্থিত থাকার জন্য এটা একটা মানে যথেষ্ট বড় একটা কারণ ছিল, যে কারণে আসলে পার্টি আদালতের সামনে উপস্থিত হতে পারে নাই। সেটা যদি পার্টি প্রমাণ করতে পারে যে for example wrong noting the date of hearing in the diary of the clerk of the engaged lawyer, failure of the clerk lawyer to inform the party about the date of the hearing, failure to inform about the transfer of the suit to another court, unusual delay due to transport problem, hortal, accident, death of near relation, absence of engaged lawyer,
ডেট অফ হিয়ারিং এর মধ্যে ইলনেস অফ দ্য লয়ার, বিভিন্ন কারণ আছে যে এই সাফিসিয়েন্ট কজ যদি আদালতের সামনে প্রমাণ করা যায় যে অসুস্থতা, মৃত্যু, পারিবারিক কোনো সমস্যা অথবা লয়ার উপস্থিত হতে পারে না, অল দিস গ্রাউন্ডস, ইফ দিস গ্রাউন্ডস আর ক্লিয়ারলি প্রুভড বিফোর দ্য কোর্ট, সেক্ষেত্রে আদালত কিন্তু সাফিসিয়েন্ট কজ হিসেবে এক্স পার্টি ডিক্রিটাকে সেট অ্যাসাইড করতে পারে। সো নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিস এর থেকে আপনারা মূলত এখানে কি কি পড়বেন হচ্ছে যে ইফ দ্য প্লেইন্টিফ ইজ অ্যাবসেন্ট অথবা doesn't appear before the court, অথবা if the defendant non appears before the court, এবং সেই ক্ষেত্রে প্লেইন্টিফের নন অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে কি কি রুল এবং ডিফেন্ডেন্টের নন অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে কি রুল, এবং এটা রেমেডি কিভাবে ক্লেম করা যায়, অর্থাৎ হাউ টু সেট অ্যাসাইড ইফ দ্য মানে ইফ দ্য প্লেইন্টিফ ওয়াজ অ্যাবসেন্ট, এবং সেই ক্ষেত্রে যদি মামলা প্লেইন্টিফ অ্যাবসেন্ট থাকলে ডিসমিস হবে, আর ডিফেন্ডেন্ট অনুপস্থিত থাকলে কি হবে, এক্স পার্টি ডিক্রি হবে। লিখে রাখেন যে প্লেইন্টিফ অনুপস্থিত থাকলে ডিসমিস, আর ডিফেন্ডেন্ট অনুপস্থিত থাকলে হচ্ছে কি এক্স পার্টি ডিক্রি। আর উভয় ক্ষেত্রেই সেট অ্যাসাইড করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, আবার প্লেইন্টিফ আবার সেট অ্যাসাইড করার জন্য অ্যাপ্লিকেশনও করতে পারবে, আবার ফ্রেশ ফাইলও করতে পারবে, ফ্রেশ মামলাও ফাইল করতে পারবে। আর ডিফেন্ডেন্ট কি করতে পারবে, এক্স পার্টি থেকে ক্যান্সেল করানোর জন্য অথবা সেট অ্যাসাইড করানোর জন্য সাফিসিয়েন্ট কারণ দেখাতে পারবে এবং রেমেডি ক্লেম করতে পারবে, যেটা রুল 13 এর এতে বলা আছে। এই হচ্ছে নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিস। এই পর্যন্তই আমাদের মিড টার্ম পরীক্ষার মধ্যে থাকবে। জি ম্যাডাম। আর এখন আমি একটু, তো আমরা জেনারেল কথাবার্তা বলতেছি, এগুলো তো আপনারা অনেক আগে থেকে পড়ে আসতেছেন এবং আপনাদের এই সম্পর্কে অনেক ভালো ধারণা আছে। আমরা এখানে এই কে বললো ইয়েস ম্যাম? হৃদয়। ফাঁকিবাজটা। তারপরে অ্যাডজর্নমেন্ট, এক্সামিনেশন অফ উইটনেস করবো, and execution of decree, pronouncement of judgment, এই কতগুলো বিষয় পড়ে এখান থেকে আমরা শেষ করে দিব। আমরা আসলে ডিফারেন্ট স্টেজেস অফ সিভিল সুট পড়ছি, তো স্টেজেস গুলা কমপ্লিট করবো। এখন আমরা একটু প্রিন্সিপালস অফ সিভিল লিটিগেশনের আসল জায়গায় চলে আসবো, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের কোশ্চেন পরীক্ষার জন্য, যেগুলাতে আমাদেরকে ইয়া করতে হবে, মানে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, এখন আমাকে আপনারা একটা কথা বলেন তো, এই যে নতুন ছাত্র যারা আছেন তাদের কি কোনো সমস্যা হয়? অর্থাৎ যারা আমার পুরাতন ছাত্র নন, সমস্যা নাই তো আপনাদের নাকি? না ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। সো এখন আমি চলে যাচ্ছি প্রিন্সিপালস অফ সিভিল লিটিগেশনের কোশ্চেন গুলা কেমন হতে পারে। লাইক হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ডিলে ইন সিভিল কেসেস ইন বাংলাদেশ? বাংলাদেশের মামলা, যে সিভিল মামলাগুলো আমরা দেখি, সিভিল মামলাগুলো দেরি কেন হয়, মানে কেন 10 থেকে 15 বছর লেগে যায়, এখানে সমস্যাটা কোথায়? আসলে তো 10 থেকে 15 বছর না, আরো অনেক বেশি লাগে, কিন্তু এটা কারণটা কি? আমরা মাঝে মাঝে বলি যে লয়ারের দোষ, মাঝে মাঝে আমরা বলি কোর্টের দোষ, মাঝে মাঝে বলি পার্টির দোষ, মাঝে মাঝে বলি যে টাকা পয়সার সমস্যা, অনেক রিজন আমরা বলি। সো স্পেসিফিক রিজনটা যদি বলা হয় যে এখানে আসলে মূল কারণটা কি, ডিলেটা কেন হয়, এই যে বাংলাদেশের মামলা যে দেরি হয়, এটা কিন্তু একটা বিশাল সমস্যা। এবং আমাদের মতন মানে আমাদের মতন যেখানে পোভার্টি লাইন অনেক বেশি, অলমোস্ট এইখানে এই ধরনের রাষ্ট্রে মামলা এইভাবে পেন্ডিং হয়ে থাকা এক ধরনের বড়, মানে মানুষের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ। সো যখন মানুষ আসলে কোর্টে যাচ্ছে তার রাইটটাকে এস্টাবলিশ করার জন্য, তখন যদি তার রাইটটা যদি পেতে অনেক দেরি হয়ে যায়, সেক্ষেত্রে মানুষজনকে অনেক সাফার করতে হয়। সো এই কেন আসলে দেরি হয়, কি মনে হয় আপনাদের? এখানে মুক্ত মনে আলোচনা করবেন, আর আমি কিছু পয়েন্টস বলতে পারি যে এই সকল কারণ আপনারা নিয়ে আসতে পারেন যে রিজন বিহাইন্ড ডিলে। তাহলে এই যে ডিলে ইন আওয়ার জুডিশিয়ারি, এই যে জুডিশিয়ারিতে আমাদের বিচার বিভাগের মধ্যে আমরা দেখি যে ডিলে, আবার যখন মামলার রায় বের হয় তখন আমরা দেখি ইনজাস্টিস অথবা হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়ে গেছে, অথবা আমরা যে জাস্টিসটা চাচ্ছিলাম সেটা আমরা পাই নাই। আমাদের যে এটা এবং এই ডিলের কারণে কোর্টের মধ্যে যাইতে আসতে মানুষের প্রচুর টাকা পয়সা খরচ হয়ে গেছে। সো এইখানে আসলে ঘটনাটা কি? এখানে কোর্ট কনজেশন রেজাল্টিং ফ্রম ডিলে ইন ডিসপোজাল অফ কেসেস ইজ আ সিরিয়াস প্রবলেম। আমাদের কোর্টের সংখ্যা কম এবং মামলার সংখ্যা অনেক বেশি। ইট ইজ আ বিগ প্রবলেম। অ্যাকচুয়ালি কোর্টের মধ্যে এত কনজেশন যে এত মামলার প্রেসার, কোর্ট আসলে কোনটা রেখে কোনটা করবে, ইট ইজ আ ভেরি বিগ প্রবলেম। আবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের দিকে যদি আমরা দেখি যে 500,000 কেসেস অফ ডিফারেন্ট নেচার,
এগুলাও কিন্তু সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে পেন্ডিং অবস্থায় আছে। সো আবার যদি আমরা ডিস্ট্রিক্ট কোর্টের দিকে দেখি ভ্যারিয়াস জুরিসডিকশনের, তাহলে নাম্বার অফ পেন্ডিং কেসেস অ্যারাউন্ড 2 মিলিয়ন। So research found that if all the countries ranging from the court or the magistrate to the Supreme Court stop accepting the new case from today, then also it will require another 50 years to clear up the backlogs. অর্থাৎ যদি এমন করা হয় যে আজকে থেকে আর মামলা কোনো আদালত গ্রহণ করবে না, কোনো অ্যাডভোকেট গ্রহণ করতে পারবে না, এবং যতগুলা মামলা আসলে পেন্ডিং আছে সেগুলো আগে শেষ করতে হবে, এটাও যদি করতে যাওয়া হয় তাহলে বলছে যে আরো 50 বছর অতিরিক্ত দরকার টু যে মামলাগুলো পেন্ডিং আছে সেই মামলাগুলোকে সলভ করার জন্য। সো আসলে সিচুয়েশনটা কি, কেস ডিসপোজালে কেন দেরি হয়? আমরা যদি প্রথমে একটু বলি যে ট্রায়াল সিস্টেমে একটা বিশাল প্রবলেম আছে, যে সিভিল প্রসেসের যে ট্রায়াল সিস্টেমটা, এই ট্রায়াল সিস্টেমটাই আসলে লয়াররা এই ট্রায়াল সিস্টেমের মাধ্যমে মামলা পরিচালনা করেন, এবং এর মাধ্যমে ইনিশিয়েটিভ এবং রিলেটিভ পজিটিভলি অফ দ্য জাজেস, অর্থাৎ জাজেসদের পজিটিভ ধ্যান ধারণাটা কিন্তু কমে যায়, এবং সিভিল প্রসেস এবং প্র্যাকটিসের মধ্যেও আমরা দেখতে পাই যে ট্রায়াল সিস্টেমে অনেক অ্যাম্বিগুইটি আছে। টেন্ডেন্সির কথা যদি বলি, টেন্ডেন্সি ইজ আ লার্জ নাম্বার অফ কেস ইন দ্য কোর্টস as comparison with the number of courts in our court. There is no consistency between the number of judges with the number of the pending cases. অর্থাৎ আমাদের দেশে এত মামলা যেগুলোর সাথে কোর্টের এবং মামলার সংখ্যা, জাজেসদের নাম্বার এবং পেন্ডিং সুটের নাম্বারের মধ্যে আমরা যদি দেখি যে জাজের চেয়ে পেন্ডিং সুট অনেক বেশি, অনেক অনেক বেশি। So some courts of the number of cases abnormally high, but in some courts the number is insignificant. কিছু কিছু কোর্টের মধ্যে মামলার সংখ্যা কম, আবার কিছু কিছু কোর্টের মধ্যে মামলার সংখ্যা একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে চলে গেছে। সো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এই অসমতার কারণ কি? আচ্ছা, অ্যাবসেন্স অফ স্পেশালাইজড টাইপ অফ কোর্ট। আমরা যদি দেখি যে আমাদের দেশে যে আস্তে যেতে বলছি আমি, আরো আস্তে দাও। বাচ্চা কাচ্চার সাথে কে জানি কথা বলতেছে, বাচ্চা কাচ্চা বাবা মাকে ক্লাস করতে দেয় না। সো এই যে স্পেশালাইজড টাইপ অফ কোর্স যেটা আমাদের দরকার, লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, ট্যাক্স এর জন্য আলাদা দরকার, যে পরিমাণে দরকার সেই পরিমাণে কোর্টের সংখ্যা না থাকার কারণে এখানে স্পেশালাইজড টাইপ অফ কোর্টের অনুপস্থিতির কারণেও দেখা যায় যে কোর্টের মানে অ্যাসিস্ট্যান্ট জাজ কিংবা সাবঅর্ডিনেট অথবা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এদের উপরে মামলার প্রেশার এত বেশি থাকে যে ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট ফর দেম টু মানে হ্যাভ আ লং রান। তো এদিকে দেখা যায় যে মামলাতে যে পেন্ডিং পড়ে যাচ্ছে, আসলে এটা আসলে কোর্টের দোষও অনেক সময় থাকে না। আবার আমাদের এই যে প্রসিডিউরাল যে ল, সেই প্রসিডিউরাল ল এর মধ্যে এত সমস্যা, যেমন আমরা যদি আসলে দেখি যে প্রসিডিউরাল লতে স্টেপস অফ সিভিল সুট অথবা স্টেপস অফ ক্রিমিনাল কেসেস, অর্থাৎ যে ক্রনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অফ কেসেস এর কথা বলা হয়েছে, দেয়ার ইজ নো কম্পালশন ফর মেইনটেনিং আ টাইম ফ্রেম ফর ইচ ক্রনোলজিক্যাল স্টেপ। অর্থাৎ এখানে প্রত্যেকটা মামলা করার জন্য কত সময় থাকবে, এই স্টেপ গুলা কত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, সেই সম্পর্কে কোনো সঠিক দিক নির্দেশনা নাই, অথবা ক্রোনোলজিক্যাল কোনো বিষয় আমরা পাই না। আবার আমরা দেখি যে প্রিজাইডিং যে জাজ, তারও ডিউটিতে একটু মানে একটু গাছাড়া ভাব থাকে, যে কারণে অনেক সময় দেখা যায় যে মামলা আমরা সঠিক সময় মতন এটা আমরা রেজাল্ট পাই না। তারপর ল্যাক অফ প্রপার সুপারভিশনও প্রবলেম আছে, ল্যাক অফ সিনসিয়ারিটি অফ দ্য পার্টিস অফ লয়ারদের তো অনেক সমস্যা, লয়াররা অনেক সময় পার্টির বিষয়ে সিনসিয়ার থাকে না, অনেক সময় মামলা অনুপস্থিত থাকে, ঘুরে ফিরে বেড়ায়। আবার বিভিন্ন সময় দেখা যায় যে অসুস্থতা জনিত কারণে অ্যাবসেন্ট থাকে। সো মানে এই যে সিনসিয়ারিটি বাই ফ্রম দ্য পার্ট অফ দ্য লয়ার, সেখানেও দেখা যায় যে এখানে একটা কারণ মামলা ডিলে হওয়ার, অর্থাৎ জাজের সিনসিয়ারিটি, লয়ারের সিনসিয়ারিটি। আবার এই যে সমন জারির যে কমপ্লেক্সিটি, এটা একটা কমন কমপ্লেক্সিটি, সমনটা সঠিকভাবে জারি করা না হলে পার্টি অনুপস্থিত থাকে, এই সকল বিষয়ে দেখা যায় যে দেরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার ল্যাক অফ কোঅর্ডিনেশন, মামলা যখন শুরু হয় তখন একজনের সাথে আরেকজনের কোঅর্ডিনেশন থাকে না, সেই ক্ষেত্রে আসলে নিজে মানে প্লেইন্টিফ ডিফেন্ডেন্টের মধ্যে কোঅর্ডিনেশন থাকে না, কোর্টের মধ্যে কোঅর্ডিনেশন থাকে না, যে কারণে আসলে একটা
একটা গা ছাড়া ভাবে পার্টি আদালতের মধ্যে দৌড়াতে থাকে এবং লয়ার যে যে ডেট দেয় সেই ডেটে উপস্থিত থাকে, হিয়ারিং হলে হলো না হলে নাই। এই যে একটা নস্টালজিক অবস্থা, এটার কারণে অনেক সময় আমরা আমাদের সিভিল প্রসিডিং গুলার মধ্যে অথবা ক্রিমিনাল প্রসিডিং এর মধ্যে লেট দেখতে পাই। সো ল্যাক অফ লজিস্টিক ফর দ্য জাজেসদের জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার, সেই লজিস্টিক সাপোর্টও কিন্তু আমাদের দেশে গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারে গভর্নমেন্ট ইজ নট দ্যাট মাচ অ্যাওয়্যার টু give a logistic support for the judges. Logistic support means যাদের যেটা দরকার সেটা আসলে যারা পাচ্ছে না। সো ইন দ্যাট কেস দেখা যায় যে lack of logistic supports for the judges, যে কারণে এখানে মামলায় ডিলে হতে পারে। lack of knowledge is another reason. Absence of system for diversion of cases, no use of ADR. It is a very common reason যে মামলার মধ্যে ADR করার কথা বলা হয়েছে, বাট ADR আসলে শুরু হলো afterwards দেখা যায় যে মামলা এডিআর প্রসেসটা আসলে ডিনাই করে, যে পার্টি হেরে যায় সেই ডিনাই করে। আবার দেখা যায় আমরা সিভিল মামলা আরো দেরি হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে রোটেশন or transfer of judges. আবার স্টিক অ্যাডহেরেন্স, অর্থাৎ এটা যে লুক আফটার কেউ করবে এইরকম কোনো বডি, প্রপার বডি নাই, যে কারণেও মামলা করতে অনেক সময় দেরি হয়ে যায়। সো স্টেপস টু রিডিউস ব্যাকিং ইন আওয়ার জুডিশিয়ারি, আমাদের জুডিশিয়ারিকে যদি এই সময়ের মানে থেকে বেরিয়ে নিয়ে আসতে হয় তাহলে কি করা যায়? এখানে আদালতের সংখ্যা বাড়াতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। স্পেশালাইজড কোর্টের সংখ্যা বাড়াতে হবে এবং মেইনটেইনিং ইন টাইম ফ্রেম অথবা ইজ ক্রনোলজিক্যাল স্টেপ, কোনটার মধ্যে কোন স্টেপে কত সময় পর্যন্ত দিবে সেই সময়টা উল্লেখ করতে হবে এবং প্রপার সার্ভিস অফ সমান, এটা কি ডিউলি সার্ভড কিনা সেটা লক্ষ্য করতে হবে। উইটনেস যাদেরকে কল করা হচ্ছে এরা কি সঠিক উইটনেস কিনা সিভিল এবং ক্রিমিনাল মামলার ক্ষেত্রে। এইগুলা হচ্ছে বিভিন্ন কারণ আমরা দেখি এবং বিভিন্ন রিজন গুলাকে আবার যদি সলভ করা যায় তাহলে এডিআর যদি করা যায় তাহলে কিন্তু মামলার মধ্যে ডিলেটা কমে আসবে। তো এইখান থেকে এভাবে করে লিখবেন যে কেন দেরি হয়, আবার এই দেরিটা কিভাবে কমানো সম্ভব, এটা কেস ম্যানেজমেন্ট কিভাবে করা হবে, এই জিনিসগুলো এটার মধ্যে চলে আসবে। তো এটার পরে এই এই যে জিনিসটা আমি আপনাদেরকে পড়ালাম, এটা আমি আপনাদেরকে একটা লেকচার শিট প্রোভাইড করে দিব, সেখান থেকে ছোট করে নোট করে পড়ে নিবেন। আমাকে কেউ একটু বলেন তো দেখি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। ম্যাম ওই বিচার চাইতে যত লেট হবে বিচার পেতে তত দেরি হবে, ওইটা? কেন দেরি হবে? হ্যালো হ্যালো জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি বলেন তো, তাহলে ডিলেটা কেন হয় সেটা একটা কারণ বলেন তো দেখি, কিছু কিছু একটা ছোট আকারে একটা আলোচনা করেন তো দেখি একজন। মানে ইনস্ট্যান্ট যদি বলা হয় যে আমরা তো জানি আমাদের সিভিল মামলা করতে অনেক দেরি হয়, যদি বলি ইনস্ট্যান্ট কি কি কারণ আপনি তুলে ধরতে পারেন? সিভিল মামলা ম্যাডাম দেরি হওয়ার পেছনে প্রধানতম যেটা কারণ আমাদের, সেটা হলো যে আমাদের মামলার কোর্টের সংখ্যা যথেষ্ট নাই, কোর্ট এবং আইনজীবীর সংখ্যা যথেষ্ট নাই। তার উপরে আমাদের যে অতীতের যে প্রসেসটা, অর্থাৎ আদিকালের যে প্রসেস, সেটা এখনো বলবৎ আছে। তাছাড়া মানুষের মধ্যে আইনগত সচেতনতা নাই। মানুষ একটা ঝামেলা হলে প্রথমত হলো এটা দীর্ঘদিন পর্যন্ত সেটা নিয়ে তারা প্রথমে রেসপন্ডই করে না, যখন রেসপন্ড করে তখন প্রপার ওয়েতে করা হয় না। এই টোটাল ইস্যুগুলোর কারণেই, এবং ল্যাকিংস অফ নলেজ, প্রপার নলেজ both the parties, lawyers and the judges, তখন যে জিনিসটা হয় যে সেটা মামলাটা শুধু ডিলি হতে থাকে।
অর্থাৎ একটা প্রসেসে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা শুরু করে আবার এটা আরজি সংশোধন হচ্ছে, নতুন নতুন জিনিস সংশোধন হচ্ছে, পূর্বের যেগুলো ফুল প্রুফ হওয়ার কথা ছিল সেগুলো আবার সংশোধন হচ্ছে। তো আমাদের এখানে অনেকগুলো পয়েন্টস উল্লেখ করা যাবে যে কেন আমাদের সিভিল সুটস মানে সিভিল কেস গুলা বা জুডিশিয়াল সিস্টেমটা ডিলে হয়। এখানে আমি যে 3-4টা পয়েন্ট বললাম সেটা হলো, এক, আমাদের ল্যাক অফ নলেজ, তারপরে ল্যাক অফ প্রপার গাইডলাইন্স, ল্যাক অফ এনাফ কোর্ট অ্যান্ড জাজেস অ্যান্ড লয়ার। এই 3-4টা পয়েন্ট কিন্তু আমার মাথায় মুহূর্তে আসছে। এছাড়াও আরো অনেকগুলো আছে। কেউ কি কিছু বলবেন? সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের যারা মামলা করতে যায় এবং বিবাদী তারা একটু দরিদ্র প্রকৃতির। তার উকিল সাহেব ফি থাকে এবং উকিল সাহেবদের একটা নেগলিজেন্সি থাকে মামলার ব্যাপারে, ওনাদের প্রচুর মামলা নেয় এবং এই কোর্টে আবার প্রচুর মামলার চাপ প্রেশার থাকে। এইটাও একটা কারণ আর কি যে মামলা ডিলে হবে। তারপরে আবার মানুষ একটা পর্যায়ে ডিলে হইলে আস্থা হারাই ফেলায়, তারপরে ওইটা আরেকটা কারণ দাঁড়ায় ডিলে হবে। পারবেন তাহলে? জি ম্যাম। আমি আপনাদেরকে একটা নোট পাঠালাম, এই নোটটা পড়বেন। আচ্ছা, তারপরে সরাসরি চলে যাব হচ্ছে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। কেন জাস্টিস দেরি কেন হয়, অথবা ডিলে করলে কোথায় সমস্যাটা হয় বলেন তো দেখি। এই সম্পর্কে কিছু বলেন আমাকে। বলেন। ম্যাম সাধারণত জাস্টিস ডিলে হইলে একটা স্টেজে যাইয়া দেখা যায় বাদী বিবাদী দোনোজনই হয়তো মারাও যায়, অনেক সময় কেউই থাকে না, যার ফলে এই বিচারে তাদের বক্তি শ্রদ্ধা চলে যায় যে তারা যেই টাইমে চাচ্ছে এটা রিমেডি চাচ্ছিল ওই টাইমে পাচ্ছে না, এবং তারপরে কোন জেনারেশন এটা পাবে সেটা জানেন। এই জন্য একটা মামলা হওয়া মানি সিভিল মামলা মানুষ মনে করে শেষ, আর এটা কবে কোন জনমে কে রায় পাবে সেটা কোনো ইয়া পাচ্ছে। এই কারণে এটার প্রতি এই জাজমেন্ট জাস্টিস দিলে এবং এটার প্রতি ডিনাই মনোভাব আইসা পড়ে। আর কি বলবেন বলেন। আর কি বলবেন বলেন, নতুন ছাত্রদের থেকে একজন বলেন। বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। এটা একটা লিগ্যাল ম্যাক্সিম। লিগ্যাল রিড্রেস অথবা ইকুইটেবল রিলিফ, ইনজিউরড পার্টি যখন কোনো ধরনের ইকুইটেবল রিলিফ চায় তখন যদি সঠিক সময়ে আদালতের সামনে উপস্থিত না হয় তাহলে দেরি হয়ে যাবে রেমেডি চাইতে। আর রেমেডি চাইতে দেরি হয়ে গেলে আলটিমেটলি উইটনেস হারিয়ে যাবে, মামলার যে এভিডেন্স গুলো সেগুলো নষ্ট হয়ে যাবে। সো ইনজিউরি অর্থাৎ হচ্ছে ঘা শুকিয়ে যাওয়ার আগেই ঘায়ের নিরাময় তো নিতে হবে। ন্যায়সঙ্গত ত্রাণ পাওয়ার জন্য আপনাকে সবসময় সময় মতনই আদালতে উপস্থিত হতে হবে, এবং এটা একটা ইকুইটেবল প্রিন্সিপালও। ইকুইটির মধ্যে আপনারা এরকম কিছু ছিলেন যে বলেন। জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই এটা আমাদের প্রথমত ক্রিমিনাল গুলোতে সবচেয়ে বেশি আমরা এটার অ্যাপ্লিকেবিলিটি দেখতে পাই। যখন কোনো জিডি না সরি মানে যখন কোনো এফআইআর বা এজাহার দাখিল করা হয় তখন সেখানে কিন্তু একটা কজ উল্লেখ করা হয় যে কি কারণে দেরি হয়েছে, এই দেরির কারণটা উল্লেখ করা হয়।
অর্থাৎ যদি কোনো কারণ দেরিটা কি কারণ হচ্ছে সেটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে কিন্তু রিলিফটা দেওয়া সম্ভব। আদারওয়াইজ যদি দেরিটার কারণটা উল্লেখ করা না হয় তাহলে এই যে জাস্টিস কিভাবে পাবে? তিনি যদি ডিলে করে আসেন সেখানে প্রমাণগুলো নষ্ট হয়ে যাবে এবং সঠিক পদক্ষেপটা নেওয়াটা সম্ভব হবে না। সো ন্যায় বিচার নিশ্চিত করার জন্য জাস্টিসটা আর্লি হতে হবে, মানে মানে সিস্টেমটাকে মানে আর্লি করতে হবে, র্যাপিড বা টরেন্ট করতে হবে। তো এই বিষয়টা হলো একটা লিগ্যাল ম্যাক্সিম। এতটুকুই জাস্টিস ডিলে এবং জাস্টিস ডিনাই সম্পর্কে বলতে পারি। আরেকটা কথা, আপনারা ইকুইটি পড়ছিলেন না? ইকুইটি ট্রাস্ট এগুলো আমরা পড়েছি ম্যাডাম। ওইখানে একটা এরকম একটা ম্যাগাজিন পড়েছিলেন যে জি the ম্যাডাম। person who is sleeping on his own rights, the right will go away. যে ব্যক্তি নিজের অধিকারের উপরে নিজেই ঘুমন্ত অবস্থায় আছে সেই ব্যক্তির অধিকার একা একাই চলে যাবে। মেঘনা কার্টাতেও বলা আছে এই সম্পর্কে, টু no one will sell, to no one will we refuse or delay right or justice. অর্থাৎ আপনি যখন আপনার ন্যায় বিচার কিংবা আপনার অধিকারটা চাইতে দেরি করবেন তখন আপনার অধিকারটা এমনি এমনি নষ্ট হয়ে যাবে। আর এটা এটা যে সিভিল কেসগুলোতে তামাদির যে পিরিয়ড আছে ম্যাডাম, তামাদির পিরিয়ডটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। অনেক বড় একটা বিষয়। আপনার যদি মামলা করার সময় যদি আপনার পার হয়ে যায়, আমরা ল অফ লিমিটেশন অনুযায়ী জানি যে মামলা করার সময় চলে গেলে আমরা আর মামলা করতে পারি না এবং সেটা একটা বার সৃষ্টি করে। মামলা করা যায় যদি আপনি কোর্টকে স্যাটিসফাই করতে পারেন যে এটার পিছনে রিজনটা কি ছিল সেই ক্ষেত্রে, কিন্তু আদালত যদি স্যাটিসফাই না হয় এবং একটা লং টাইম চলে যাওয়ার পরে যদি ল অফ লিমিটেশন দ্বারা বার্ড হয়ে যায় সেই ক্ষেত্রে মামলাও কিন্তু করা যায় না। একইভাবে ক্রিমিনাল মামলার মধ্যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হত্যা হলো আজকে থেকে 5 বছর পরে, আপনি 5 বছর পরে যদি হত্যার মামলা করেন তাহলে এভিডেন্স খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। তাহলে এই যে লিগ্যাল ম্যাক্সিমটা বোথ ইন সিভিল এবং ক্রিমিনাল কেসেস দুই ক্ষেত্র বিশেষে আমরা দেখি যে এই জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এই যে লিগ্যাল ম্যাক্সিমটা দিস ইজ অ্যাপ্লিকেবল বিকজ ইট ইজ অ্যান ইকুইটেবল প্রিন্সিপাল। মামলার ক্ষেত্রে এটা হচ্ছে একটা ইকুইটেবল প্রিন্সিপাল এবং ইকুইটেবল নীতিমালাও আমরা বলতে পারি। ওকে, আই হোপ এটা আপনারা নিজেরা খুঁজে মুজে বের করে পড়তে পারবেন। পারবেন না? জি ম্যাডাম। ইনশাআল্লাহ ম্যাম। ম্যাডাম আমাদের এখানে আপনি কি ম্যাডাম আমাদের এখানে নিউ স্টুডেন্ট যারা আছে তাদের কি পরিচয় পর্বটি হয়েছিল আমাদের? না। আচ্ছা, আমাদের নিউ পরিচয় যারা পর্ব আছেন, পরিচয় যারা হওয়ার আছেন- আগে আমি আপনাদের সাথে একটু আরেকটা কথা বলে নেই। এটা কিন্তু আমাদের লাস্ট ক্লাস, মিড পরীক্ষার আগে। লাস্ট হলেও তো এমন না যে আপনাদের সাথে আমার যোগাযোগ কথাবার্তা হবে না। আপনাদের মিড টার্ম পরীক্ষার মধ্যে কি কি থাকবে, তাই না? এটা তো একটা দরকার। আমাদের মনে হয় আরেকটা ক্লাস পাওনা আছে। আরেকটা ক্লাস কেন পাওনা আছে? আপনাদের এক দুইটা শুক্রবারে ক্লাস মিস হয়েছিল। সেই দুইটাই তো আজকে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। গতকাল আমি বলি, আমি আপনাদের সাথে মিসড ক্লাসে ছিলাম। আমি আসতে পারি নাই আপনাদের 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে উপস্থিত হতে পারি নাই ক্লাসে, এবং ফেব্রুয়ারির 5 তারিখে। এই 2 দিন আমি আপনাদের ক্লাস নিতে পারি নাই। আমি কি ঠিক বলছি? ইয়েস ম্যাম। আপনাদের সাথে 2টা ক্লাস মিস গেছে না, ফেব্রুয়ারি 5 তারিখে না সম্ভবত। ম্যাডাম এখনকার ক্লাসগুলো কি 40 মিনিট করে, মানে প্রতিদিনের জন্য 40 মিনিট বরাদ্দ? এলএলএম এর জন্য আসলে 40 মিনিট করে বরাদ্দ ভাবে আমরা ক্লাস নেই। তবুও আচ্ছা, ইফ ইট ইজ নেসেসারি আমরা আরো কন্টিনিউ করব। এটা তো আসলে কোনো স্পেসিফিক ওইভাবে নেই। তবে এলএলএম এর ক্লাসগুলোর মধ্যে যেটা হয়, শুক্রবারে অনবরত আমাদের ক্লাস থাকে না, একটার পর একটা স্লটই তো পাওয়া যায় না। একজনের স্লটে যদি আরেকজন 15 মিনিট টিচার থাকে তাহলে দেখা যায় যে ওই ক্লাসে আবার আরেকজন ঢুকতে পারে না। তো সেই ক্ষেত্র বিশেষে দেখা যায় সমস্যা হয়ে যায় এলএলএম এর ক্লাসগুলোতে। কেন আপনারা কি কয় সেশন করে ক্লাস পান পার ইয়াতে? যেমন দিদা স্যারের ক্লাসগুলো আমরা দেখলাম যে 40 মিনিট প্লাস হচ্ছে। তারপরে আশিক স্যারেরটা ঠিক আছে, আপনার 40 মিনিটই হচ্ছে। আফনান স্যারও 40 মিনিট করে নিছে। আপনারটাও আগের গুলো সহ মিলিয়ে মিক্স আছে আর কি। দুইবারও কল আছে, একবারও কল আছে, মানে এরকম মিক্স।
এটার কোনো ইয়া নাই। ম্যাম আপনারা এখন এখন এই ম্যাডাম আমাদের নতুন যারা আছেন তাদের সাথে যদি আপনার একটা পরিচয় পর্ব হতো, আমার মনে হয় আমাদের নতুনদের সাথে এটা সবার জন্য একটু ভালো লাগতো মনে হয়। মুদার ভাই আমরা সাজেশন পাই হলেই তারপরে পরীক্ষা করব। হ্যাঁ আর ম্যাডাম আমাদের আমি একটু সাজেশনের ব্যাপারটা, ম্যাডাম আমাদের সাজেশনটা তো ও কি ওভাবে কি দিয়েছেন? চ্যাপ্টার 10 পর্যন্ত। এটা কি ওই যে জাস্টিস হামিদুল হক স্যারের বই থেকে? চ্যাপ্টার 10 পর্যন্ত, নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিস পর্যন্ত। তবে আপনারা তো বিশদ আকারে এখানে একেবারে A to Z পড়বেন না, বাট আমি যে জায়গাগুলোতে আমি কিন্তু পড়ার মধ্যে মধ্যে বলে গেছি, যেমন নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিস থেকে তার আমি সব পড়াইনি। আমি শুধু এখানে প্লেইন্টিফ এবং ডিফেন্ডেন্টের নন অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে কি করতে হবে সেখান থেকে পড়েছি। ফ্রেমিং অফ ইস্যু থেকে আমি কি পড়ালাম, ফ্রেমিং অফ ইস্যু থেকে আমি পড়েছি রুল 14। ম্যাডাম এখানে সবার জন্য বোঝার জন্য যদি একটু সহজ করে দিতেন, সেটা হলো এরকম, ধরেন আপনি একদম প্রশ্ন যদি নাও দিতে চান, সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন দিব কিওয়ার্ড না। দিতে পারেন, চ্যাপ্টার ওয়াইজ কিওয়ার্ড বা প্রশ্নের ওয়াইজ কিওয়ার্ড দিতে পারেন, আমরা সেটা অনুযায়ী একটা প্রস্তুতি নিতে পারি। প্রথম কথা হলো যে এই যে রিজন বিহাইন্ড ডিলে ইন সিভিল সুট, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এগুলো আসবে। ওকে, Yes, ma'am. সিভিল সুট, স্টেজেস অফ সিভিল সুট আসবে। প্লিডিং বিষয়ক কোশ্চেন আসবে। কি question, ma'am? প্লিডিংস রিলেটেড কোশ্চেন আসবে। এখন তো কয়ে দিলে তো সবই বলেই দেওয়া হইলো, একেবারে কিছুই তো আর আদ্যপান্ত বাদ থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা কিন্তু আমাদের সিলেবাসের মতোই পড়ে ম্যাডাম, এটা কিন্তু বললে কোনো আনইথিক্যাল হবে না ম্যাডাম। আচ্ছা, সিভিল সুট কিভাবে ফাইল করা হয়, ঠিক আছে, এবং সিভিল লিটিগেশনের ট্রায়াল প্রসিডিংটা কি, এরকম একটা কোশ্চেন হতে পারে। বুঝা গেল? বুঝা গেল? জি ম্যাডাম। কিছুটা অর্থাৎ ম্যাডাম। how a civil suit may be filed, অথবা সিভিল ইনস্টিটিউশন অফ সিভিল সুট ম্যাডাম, সোজা যদি আপনি বলেন ইনস্টিটিউশন অফ সিভিল সুট রাইট, এই কথাটা অথবা আমি প্রথমে স্টেজেস অফ আগেও সিভিল সুট বলেছিলাম। বলতে পারেন। ট্রায়াল প্রসিডিউর কি, সিভিল লিটিগেশনের ট্রায়াল প্রসিডিউর কি। তারপরে এমন একটা কোশ্চেন হতে পারে যে হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড ডিলে ইন সিভিল সুট। তারপরে এভাবে কোশ্চেন হতে পারে জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড, স্টেট ব্রিফলি, অথবা ডিসকাস, অথবা এক্সপ্লেইন, অথবা মেক আ ব্রিফ অন দ্য স্টেটমেন্ট, এরকম ভাবে একটা কোশ্চেন হতে পারে। তাহলে ম্যাডাম আমরা যে প্রথমে আপনি যে প্ল্যান অনুযায়ী করেছিলেন যে স্টেজেস গুলো পড়াচ্ছেন, সেই স্টেজেস গুলোর মধ্যে স্পেসিফিক করে করে হয়তো প্রশ্ন আসতে পারে, যেমন ধরেন ফ্রেমিং অফ ইস্যু, হ্যাঁ এরকম কি আসতে পারে? না 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 না, এরকম Written ফ্ল্যাট statement. কোশ্চেন এগুলো আসবে না, এগুলো তো আপনারা সিপিসি তে অ্যানসার করেছেন। স্টেজেস অফ সিভিল সুট আসতে পারে, যেহেতু প্রিন্সিপালস অফ সিভিল লিটিগেশন, অথবা অর্থাৎ স্টেজেস অফ সিভিল সুট, তো এটা একটা কমন কোশ্চেন, এটা থাকতে পারে। তারপরে আপনারা তো সবাই সিনিয়র স্টুডেন্ট, অ্যাব্রিভিয়েশন পড়েছেন না? পড়েছি স্যার, ফার্স্ট অ্যাব্রিভিয়েশন সেমিস্টারে পড়েছেন না? একদম যেমন এলএলবির ফার্স্ট সেমিস্টারে মনে হয় পড়া হয়েছিল, ফার্স্ট কি সেকেন্ডে। ডিএলআর, ওই যে এমএলআর, হাইকোর্ট ডিভিশন, এইচডি, তারপরে এগুলো থাকতে এইচসিডি, পারে। তারপরে অ্যাপিলেট ডিভিশন, তারপরে এগুলো সিভিল কোর্টের ক্লাসিফিকেশন থাকতে পারে। ম্যাম, সিভিল কোর্টের ক্লাসিফিকেশন। জি, তারপর প্লিডিং থেকে একটা কোশ্চেন থাকতে পারে যে হোয়াট ইজ প্লিডিং, অথবা প্লিডিং ইজ আ ফাউন্ডেশন অফ আ কেস, অথবা এভাবে দিতে পারি প্লিডিং ইজ আ ফাউন্ডেশন অফ আ কেস, ডিসকাস দিস স্টেটমেন্ট, অথবা ব্রিফ দিস স্টেটমেন্ট। তারপরে প্লিডিং কোশ্চেন করা মানে কিন্তু প্লেন প্লাস রিটেন স্টেটমেন্ট চলে আসবে, ঠিক আছে? ইয়েস ম্যাম। তারপরে এমন একটা কোশ্চেন হতে পারে, দ্যাট ইজ, হতেও পারে নাও হতে পারে, ফ্রেমিং অফ ইস্যুজ আর নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিজ, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে। ফ্রেমিং অফ ইস্যুজ মানে হোয়াট ইজ হাউ দ্য ইস্যু মে বি ফ্রেমড, ঠিক আছে?
ফ্রেমিং অফ ইস্যুস এবং আরেকটা কোশ্চেন হতে পারে নন অ্যাপিয়ারেন্স বাই দ্য পার্টিস। এখন নন অ্যাপিয়ারেন্স বাই দ্য প্লেইন্টিফও আসতে পারে, ডিফেন্ডেন্টও আসতে পারে। এই তো বলি তো দিলাম, আর কি বলবো? আর বললে তো লিখে দিতে হবে, বলে দিয়েছি সব। একদম সহজ প্রশ্ন। এইবার বলেন। ম্যাডাম সবার একটা মতামত নেন অথবা নতুনদের সাথে আমাদের একটু পরিচয় করাই দেন ম্যাডাম, আমরা নতুনদেরকে জি চিনি জি, না। নতুনদের প্রথমে শুরু করি। খন্দকার অনিক ইসলাম। অনিক ইসলাম, ইফ ইট ইজ পসিবল টু জি ম্যাম। জি পরে করলে ভালো। Yes, পরীক্ষার পরে সবাই অ্যাটেন্ড করতে তখন হলে ভালো হয়। পরিচয়টা পরে দিলে হয় না আমাদের? আচ্ছা, আপনাদের কারোই পরিচিত হওয়ার দরকার না, আমি আমি আমাকে পরিচিত করায় রাখি আপনাদের সাথে, ঠিক আছে? আমি শারমিন জাহান রুনা, এই ল ডিপার্টমেন্টের এক্সাম কোঅর্ডিনেটর। এক্সাম রিলেটেড সকল ইস্যু আমি দেখি এবং এই ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ল ডিপার্টমেন্ট ইন এসইউ, তখন থেকে এই ল ডিপার্টমেন্টের সাথে আছি। কারো যদি কোনো সমস্যা হয়, কেউ যদি কোনো সমস্যা ফেস করেন, আমার সাথে যোগাযোগ করবেন। এবার বলেন। জহির ভাই আপনি একটু কাইন্ডলি একটু মিউট করে দেন জহির ভাই। ভাইয়া আমার এখানে কোনো সাউন্ড নাই, আমি খন্দকার অনিক ইসলাম, জি মিস। আপনি এলএলবি অনার্স কোথা থেকে করেছেন? ম্যাম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। এখন কি করছেন? ম্যাম এখন ঢাকা ট্যাক্সেস বারে প্র্যাকটিস করতেছি আর এলএলএম করতেছি সোনারগাঁওয়ে। আপনি কি সনদপ্রাপ্ত হয়েছেন? না ম্যাম, এখনো না। আপনি কোন ইয়ারে শেষ করেছেন গ্রাজুয়েশন? ম্যাম 2017 এ। থ্যাংক ইউ। এমডি নাজমুল হোসেন, জি আপনার গ্রাজুয়েশন কোথা থেকে? আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। আপনি কি করছেন এখন? আমি হচ্ছি আপাতত পলিটিক্স ইনভলভ, কলাবাগান আছে আপনার, কলাবাগান আইন বিষয়ক সম্পাদক। আপনি কোন ইয়ারে কমপ্লিট করেছেন? আমার হচ্ছে 2019 এ। থ্যাংক ইউ। মিনহাজউদ্দিন, জি ম্যাডাম, আমি ইউনিভার্সিটি অফ লন্ডন এলএলবি অনার্স 2018। এখন কি করছেন? এখন কোর্টে প্র্যাকটিস করছিলাম, হাইকোর্টে কয়েক মাস 2-3 করছিলাম, পরে এক্সাম বার কাউন্সিলে দিব ভাবছিলাম, পরে দেওয়া হয়নি। এখন আপাতত কিছু করছি না, আবার নেক্সট শুরু করব 2-1 মাসের মধ্যে প্র্যাকটিস। সনদপ্রাপ্ত হয়নি এখনো, নেক্সট আর প্ল্যানে আছে। থ্যাংক ইউ। প্রিন্স নওশের, জি ম্যাম। জি আপনার গ্রাজুয়েশন কোথা থেকে? ম্যাম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি কোন ইয়ারে পাস করেছেন? ম্যাম 2019। আপনি কি হীরা ম্যাডামের স্টুডেন্ট? জি ম্যাম। আপনি কি হীরা ম্যাডামকে পেয়েছেন? ফারজানা আক্তার হীরা? হ্যাঁ পেয়েছিলাম। জি, উনি আমাদের এক্স ফ্যাকাল্টি ছিলেন। প্রিন্স নওশের, জি, আপনি আমি- বাচ্চাদের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এখন কি কিছু করেন? ম্যাম আমি একটু আপাতত বাড়িতে আছি তো, আর এই টুকটাক ব্যবসা করি, নিজেদের ব্যবসায় করি। ওকে, থ্যাংক ইউ। রাসেল মোল্লা, ম্যাম আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আপনার গ্রাজুয়েশন কোথা থেকে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। থ্যাংক ইউ। কোন বছর? আমি 18তে শেষ করছি ম্যাম। এখন ম্যাম ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করতেছি 18 থেকেই ম্যাম। থ্যাংক ইউ। আর বারের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে আছেন? ম্যাম আমি এবার বারে পরীক্ষা দিয়েছিলাম, আমার এমসিকিউ হয়নি ম্যাম। ওকে, ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ ভালো করে পড়াশোনা করতে হবে। টিপু সুলতান, ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যাম আপনার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করেছি, এখন ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করতেছি আর সোনারগাঁও ইউনিভার্সিটিতে এলএলএম করতেছি। আচ্ছা, কোন বছর কমপ্লিট করেছেন? 2018। আপনারা কি সবাই একই গ্রুপের নাকি, মানে সবাই কি একসাথেই ভর্তি হয়েছেন স্ট্যামফোর্ডে, পরিচিত সবাই? ম্যাম ম্যাম আমরা আমি রাসেল আর তিনজন ভর্তি হয়েছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে, রাসেল একই আর ব্যাচের তিনজন। মোল্লা ম্যাম রাসেল মোল্লা। আর নাজমুল আমরা দুইজন একসাথে ভর্তি হয়েছি ম্যাম। ও আমরা ধানমন্ডি ক্যাম্পাসে ম্যাম। ধানমন্ডি ক্যাম্পাসে। থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ান এলস? আর তো কেউ নাই? আর তো কেউ নাই আমাদের পরিচিত হওয়ার? আর পুরাতন যারা আছে এরা তো আমাদের এখানেরই স্টুডেন্ট, গত সেমিস্টারেই কমপ্লিট করেছেন। ওয়েলকাম অল নিউ ফ্রেন্ডস, মোতাহের হোসেন বলেছে। ওকে, আর এই ক্লাসের সিআর হিসেবে দায়িত্ব পালন করে এমডি মোতাহের হোসেন। কারো যদি কোনো সমস্যা হয়, যেরকম রেজিস্ট্রেশন সংক্রান্ত কিংবা কোথা থেকে কিভাবে কি কালেক্ট করবেন, কিভাবে কোথায় যেয়ে করবেন, এগুলো সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনারা মোহাম্মদ মোতাহের হোসেনের সাথে যোগাযোগ করবেন। মোতাহের হোসেন ইজ ভেরি মাচ হেল্পফুল স্টুডেন্ট। আর বাকিটুকু হচ্ছে আমাদের এই তো আজকে এই মিডের আগে এই পর্যন্ত লাস্ট হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে। আগামী 26 তারিখ থেকে আপনাদের মিড টার্ম পরীক্ষা শুরু, 26 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। তো আমরা আবার ক্লাস পাবো মার্চের 12 তারিখে। আপনাদের সাথে আমার আবার ক্লাসের বৈঠক হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। তো এর পর্যন্ত আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় মানে পরীক্ষা সংক্রান্ত, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর এছাড়া নিজেরা পড়াশোনা করবেন। অবশ্যই পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড কালেক্ট করে নেবেন। আর এটা অ্যাডমিট কার্ড যদি কালেক্ট না করেন তাহলে আপনার কোর্স ঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন না। সো এই জন্য আপনাদের কাজ হচ্ছে অ্যাডমিট কার্ড কালেক্ট করে না। আর কি কোনো কিছু বলার আছে আমার সাথে বলেন। ম্যাম অ্যাডমিট কার্ডটা কি ভার্সিটিতে যে কালেক্ট করব? হ্যাঁ অবশ্যই। ম্যাম আমরা তো ফার্স্ট সেমিস্টারে তো এটা করিনি ম্যাম। কি করেছেন আপনারা? অনলাইন থেকে কালেক্ট করে নিয়েছিলেন? জি। তাহলে অনলাইন থেকে কালেক্ট করে নেবেন, একই পদ্ধতি, অনলাইন থেকে নিয়ে নেবেন। সেটা বিষয়টা আচ্ছা ওয়েবসাইটে দেওয়া হয়, ওয়েবসাইটে দিয়ে দেওয়া হলে তার কোনো সমস্যাই নেই, তাহলে তো আপনাদেরকে আর মুভও করতে হচ্ছে না। ওয়েবসাইটে দিয়ে দেওয়া হলে আপনাদের তো আর ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মমিনুল হক সরকার, আপনি কোথায় আছেন? ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হয়।